নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, বসন্তের দিন, শীতের রাত্রি। আজ থাকলো তৃতীয় পর্ব। রথীন চৌধুরীর হত্যার ব্যাপারে অ্যাডভোকেট সোমনাথ ভাদুরীর সঙ্গে কিরিটির কথাবার্তা চলছে। তারপর আছে আছে ভাদুরী মশাই, অনেক গোলমাল, অনেক জটিলতা আছে ব্যাপারটার মধ্যে। কৃষ্ণ মৈত্র সে রাত্রে ওই ফ্ল্যাটে গিয়েছিল প্রমাণিত হলেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। একটা প্রশ্নের সঙ্গে আরও 5টা প্রশ্ন ভিড় করে আসবেই, আর সেই সব প্রশ্নের পথ ধরেই রহস্যের আসল জটিলতার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। ঘরের ঘড়িতে ওই সময় ঢং করে রাত 10:30 ঘোষণা করল। রাত 10:30 হলো ভাদুরী মশাই, আজ আর নয়, আজ এবারে আমি উঠব। আপনি একটা কাজ করতে পারেন। কি বলুন? আর দিন 2 পরেই তো মামলার দিন পড়েছে। হ্যাঁ, আরো কটা দিন পিছিয়ে দিতে পারেন, মানে মোকদ্দমার তারিখটা। পারবো, তবে পরশু হয় আমি আসবো আবার সন্ধ্যায়। না হয় যদি আপনাকে আমার ওখানে পায়ের ধুলো দিতে বলি। বিলক্ষণ, এত কিন্তু করছেন কেন? আপনি না এলে ফোন পেলে আমি যাব। তাহলে আজ উঠি। চল সুব্রত। দুজনে উঠে দাঁড়ালো। সোমনাথ ভাদুরী ওদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। যে মানুষটা এতক্ষণ ধরে অনর্গল কথা বলে যাচ্ছিল, গাড়িতে ওঠবার পর কিন্তু সে মানুষটা একেবারে চুপ, নিঃশব্দে পাইপ টানছে। শীতের রাত, বাইরে ঠান্ডাটা বেশ কনকনে, রাস্তাঘাট অনেকটা নির্জন। মোড়ে মোড়ে পান সিগারেটের দোকান ছাড়া আর সব দোকানপাটি বন্ধ। সুব্রত বললে, আমাকে আমহার্স্ট স্ট্রিটে নামিয়ে দিয়ে যা কিরিটি। না, চল, কৃষ্ণা চিকেন বিরিয়ানি করেছে, ওখানে খাবি এবং রাত্রে ওখানেই থাকবি। সুব্রত আর আপত্তি জানায় না। গাড়ি চলতে থাকে। বেলেঘাটা সিআইটির ভাদুরীর বাড়ি থেকে কিরিটির গড়িয়াহাটার বাড়ি খুব একটা দূর নয়। তাছাড়া রাস্তা অনেক নির্জন। 11:15 নাগাদ ওরা পৌঁছে গেল। বসবার ঘরে কৃষ্ণা উলের কি একটা বুনছিল। ওরা এসে ঘরে ঢুকতেই কৃষ্ণা বললে, এত রাত হলো? কিরিটি সোফাটার উপর আরাম করে বসতে বসতে বললে, কেউ আসেনি? না তো, কারো আসবার কথা ছিল নাকি? কৃষ্ণা কিরিটির মুখের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো। না, তবে আশা করছি একজনকে। সুব্রত এবার কিরিটির মুখের দিকে তাকিয়ে বলল, কার আসবার অপেক্ষায় আছিস বলতো? রথীন চৌধুরীর হত্যা মামলায় যে বিশেষভাবে জড়িত। অথচ অথচ সুব্রত কথাটা বলে কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি প্রসঙ্গটা এড়িয়ে গেল, মুখের দিকে তাকিয়ে বলল, চলো কৃষ্ণা, খেতে দেবে চলো। কৃষ্ণা উঠে দাঁড়ায়, বলে, তোমরা এসো, আমি খাবারগুলো গরম করি গে। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে যেতেই সুব্রতর দিকে তাকিয়ে কিরিটি বললে, আচ্ছা সুব্রত, রথীন চৌধুরীর হত্যার পিছনে কি কার্যকারণ থাকতে পারে বলে তোর মনে হয়? মানে মোটিভ? আমার তো মনে হচ্ছে প্রেম আর প্রতিহিংসা।
সুব্রত যেন একটু ইতস্তত করেই কথাটা উচ্চারণ করল। তার মানে তুই কি কাউকে বিশেষভাবে সন্দেহ করছিস? হ্যাঁ। কাকে? তাকেই করছি যার পক্ষে সে রাত্রে রথিন চৌধুরীকে হত্যা করার সবচাইতে বেশি সুযোগ ও সুবিধা ছিল এবং উদ্দেশ্য ছিল। অর্থাৎ ডক্টর কৃষ্ণমৈত্র? হ্যাঁ। সুব্রতর কথায় কিরিটির ওষ্ঠপ্রান্তে একটা ক্ষীণ হাসি রেখা যেন জেগে ওঠে। সে বললে, কিন্তু ময়নাতদন্ত অনুযায়ী যে সময় সে রাত্রে রথিন চৌধুরী নিহত হন সেই সময়টা ডক্টর মৈত্র মিলনী ক্লাবেই ছিল, অর্থাৎ রাত 10:30 থেকে 11টা। ছিল কি ছিল না সেটা তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু এটা তো তুইও অস্বীকার করবি না। মিলনী ক্লাব থেকে রথিন চৌধুরীর বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটটা গাড়িতে চেপে 7-8 মিনিটের বেশি পথ যেমন নয়, তেমনি মিলনীর বার থেকে সে যদি 20-25 মিনিটের জন্য বের হয়ে গিয়েও থাকে, সেটাও হয়তো ক্লাবের কারো নজরে নাও পড়তে পারে সে রাত্রে। তোর কথা মেনে নিলে বলতে হবে সে রাত্রে ওই সময়ের মধ্যে ডক্টর মৈত্র ক্লাবের বার থেকে বের হয়ে গাড়ি চেপে রথিনের ফ্ল্যাটে যায় এবং কাজ শেষ করে এক সময় আবার সবার অলক্ষ্যে ক্লাবে ফিরে আসে। তারপর 11:30 নাগাদ ক্লাব থেকে ফিরে যায়। অবশ্যই তা যে হতে পারে না তা আমি বলবো না সুব্রত, কিন্তু সেক্ষেত্রে আমার একটি প্রশ্নের জবাব দে। কি বল? সুব্রত তাকালো কিরিটির মুখের দিকে। কাদামাখা যে জুতোটা ডক্টর কৃষ্ণ মৈত্রের ঘরে পাওয়া গিয়েছে সেটা ব্লু রঙের কেটস জুতো, তাই তো? হ্যাঁ। ওই ধরনের জুতো মানুষ সাধারণত মর্নিং ওয়াকের সময় বা খেলার সময় ব্যবহার করে থাকে। রাত্রে ক্লাবে নিশ্চয়ই ওই ধরনের জুতো পরে কেউ যায় না। সে রাত্রে হয়তো, সুব্রত বললে, বিশেষ উদ্দেশ্য নিয়ে ওই জুতো জোড়া ডক্টর কৃষ্ণ মৈত্র পায়ে দিয়ে গিয়েছিল। সুব্রতর কথায় কিরিটির ওষ্ঠপ্রান্তে আবার যেন একটা ক্ষীণ হাসি রেখা চমক দিয়ে গেল। সে শান্ত গলায় বললে, তা অবশ্য হতেও পারে, তথাপি একটা কিন্তু থেকে যাচ্ছে। কিসের কিন্তু? সুব্রত প্রশ্নটা করে কিরিটির মুখের দিকে তাকালো। সে রাত্রে ডক্টর মৈত্র রথিনের বাড়িতে নিমন্ত্রিত হয়েছিল এবং বন্ধুকে সে কথাও দিয়েছিল সে যাবে। সেক্ষেত্রে বিশেষভাবে পদশব্দের ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য কেন সে কেটস পাই দিতে যাবে? কি প্রয়োজন ছিল তার? তাছাড়া আরো একটা ছোট কিন্তু ওই সঙ্গে আছে। তার ওই বাড়িতে গত কয়েক মাস ধরেই যাতায়াত ছিল। ভৃত্য বাসুদেব বা আয়া জানকের চোখে হঠাৎ পড়ে গেলেও তার কোনো ভয়ের কারণ ছিল না। সেক্ষেত্রে যে ভিতরের সিঁড়ি দিয়ে বরাবর 3তলায় যেত সেই পথে না গিয়ে বাড়ির কমন সিঁড়িটাই সে ব্যবহার করতে যাবে কেন? এবং পোর্টিকোর সামনে গাড়ি রেখে যদি সে ভিতরে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তার জুতোয় কাদা এলো কোথা থেকে? একমাত্র পশ্চাতের বাগানের ঘোরানো সিঁড়ি ব্যবহার করলেই তার জুতোয় কাদা লাগা সম্ভব ছিল, অন্যথায় নয়। না সুব্রত, বর্তমান হত্যা মামলায় ওই জুতো জোড়ার ইম্পর্টেন্স হয়তো আছে, কিন্তু ওই জুতো নিয়ে ডক্টর মৈত্রকে তুই কোণঠাসা করতে পারবি না। তুই তাহলে বিশ্বাস করিস কিরিটি যে সত্যি সত্যিই সে রাত্রে ডক্টর মৈত্র রথিনের ফ্ল্যাটে যায়নি? না, তা আমি বিশ্বাস করি না। তাছাড়া আমার ধারণা সে গিয়েছিল, কিন্তু কথা হচ্ছে ঠিক কখন। রাত্রি 10:30 থেকে 11টার মধ্যেই কোনো এক সময়, না রাত 11:30টার পর কোনো এক সময়? জঙ্গলি এসে ওই সময় ঘরে ঢুকলো। বললে, টেবিলে খাবার দেওয়া হয়েছে, মা ডাকছেন। কিরিটি একেবারে খাওয়ার প্রসঙ্গে চলে গেল। বললে, চল চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা উপরে এসে দেখলো সত্যি কৃষ্ণা ডাইনিং টেবিলের পরে প্লেট সাজিয়ে রেখে ওদের জন্য অপেক্ষা করছে। দুজনে মুখোমুখি দুটো চেয়ার টেনে নিয়ে বসে গেল। কৃষ্ণাও পাশের একটা চেয়ারে বসে পড়ল। খেতে খেতে কিন্তু মামলা সম্পর্কে আর কোনো আলোচনা করে না কিরিটি। ওই মুহূর্তে সে যেন সবকিছু ভুলে গিয়েছে, খাদ্যবস্তুর আলোচনাতেই মেতে ওঠে। বলে, চমৎকার হয়েছে তোমার বিরিয়ানি আর কাবাব কৃষ্ণা। কৃষ্ণা বললে,
কষা মাংস আছে কিন্তু। দাও দাও, দারুণ খিদে পেয়েছে, কিউটি বললে। কৃষ্ণা কষা মাংসের বাটিটা এগিয়ে দিল স্বামীর দিকে, বললে, তুলে নাও। আহারাদির পর কিরিটি আবার এসে বসবার ঘরে সোফাটার পরে বসে পাইপটা নতুন করে ধরালো। সুব্রত সোজা তার জন্য তৈরি শয্যায় গিয়ে শুয়ে পড়েছিল। কিরিটির কিছুটা অন্যমনস্ক ভাব দেখে সুব্রত বুঝতে পেরেছিল, মুখে কিছু না প্রকাশ করলেও কিরিটির মনের মধ্যে একটা চিন্তার স্রোত আবর্ত রচনা করে চলেছে, এবং ওই সময়টা সে একা থাকতেই বেশি পছন্দ করে। কৃষ্ণাও জানতো বলে স্বামীকে আর বিরক্ত না করে শয়ন কক্ষে গিয়ে ঢুকেছিল। কথাটা মিথ্যা নয়, কারণ কতগুলো এলোমেলো সূত্র হাতের মধ্যে এসেছে ঠিকই, কিন্তু সেগুলো এমন ছাড়াছাড়ি ও পারম্পর্যহীন যে তার ভিতর থেকে যেন এগোবার মতো কোনো পথই খুঁজে পাচ্ছিল না কিরিটি। ভিতরে ভিতরে তাই যেন আরো বেশি করে অস্থির হয়ে উঠছিল কিরিটি। হিসাব করে দেখতে গেলে ঘটনাটা ঘটে গিয়েছে প্রায় আজ থেকে 1 মাস 10 দিন আগে, এক ঝড়জলের রাত্রে, গত 27 জানুয়ারি। আজ কত তারিখ? অন্যমনস্কভাবেই যেন কিরিটি সামনে দেওয়ালে ঝোলানো BOSির ক্যালেন্ডারের দিকে তাকালো। আজ 8ই মার্চ। আশ্চর্য, মার্চ মাস, অথচ এখনো কলকাতা শহর থেকে এবারে শীতটা যেন যায়নি। এখনো বেশ শীত শীত ভাব, হয়তো আরো কিছুদিন থাকবে। নিয়মের বাইরেই এটা। খোলা জানালা পথে উত্তরের ঠান্ডা হাওয়া আসছে মধ্যরাত্রির অন্ধকার সাঁতরে। অসময়ে ঝড় বৃষ্টি হয়েছিল সে রাত্রে। হাওয়া অফিসের রিপোর্ট থেকে কিরিটি জেনেছে রাত 9টা নাগাদ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, ছিল প্রায় 10:30 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 30 মিনিট ধরেই সে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল। বাড়িপাত প্রায় 6 সেন্টিমিটার হয়েছিল। হাওয়ার বেগ ছিল ঘন্টায় প্রায় 75 কিলোমিটার। যা কিছু ঘটবার ওই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই ঘটেছে। বালিগঞ্জ সার্কুলার রোডে যে বাড়িতে দুর্ঘটনাটা ঘটেছে, ওই সময় সে বাড়ির 4 তলায় চাবি দেওয়া ছিল, এবং 2 তলা ও 3 তলায় ছিল 4টি প্রাণী। মৃত নিহত রথিন চৌধুরী, তার স্ত্রী বিনতা, বিনতার জানকী ও পুরাতন ভৃত্য বাসুদেব। একমাত্র জানকীর জবানবন্দি থেকেই জানা যাচ্ছে সে রাতে 10টা থেকে 10:15টার মধ্যে ঝড় বৃষ্টি তখনও চলছে। জানকী কৃষ্ণ মৈত্রকে সিঁড়ি দিয়ে 2 তলা থেকে 3 তলায় উঠতে দেখেছে। বাসুদেবের মাথা ধরেছিল বলে সে ঘরে শুয়েছিল, সে দেখেনি কৃষ্ণ মৈত্রকে। কৃষ্ণ মৈত্র অবশ্যই বলেছে সে আদৌ সে রাত্রে রথিনের ফ্ল্যাটে যায়নি। কিরিটি মনে মনে কথাটা পর্যালোচনা করে। ডক্টর কৃষ্ণ মৈত্রের কথাটা কি পুরোপুরি বিশ্বাসযোগ্য? সত্যিই কি সে যায়নি? তবে তার পিস্তল ও 1 পাটি মোজা পাওয়া গেল কেন ওই বাড়ির পোর্টিকোর কাছে মাধবীকুঞ্জের মধ্যে? আর তার জুতোর সলি বা কাদা শুকিয়েছিল কেন? অবশ্যই ওই প্রশ্নগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে নজরে না পড়লেও অসঙ্গতি কিছু আছে। প্রথমত, জানকী যে বলেছে সে দুর্ঘটনার রাত্রে 10টা থেকে 10:15টার মধ্যে কৃষ্ণ মৈত্রকে সিঁড়ি দিয়ে 2 তলা থেকে 3 তলায় উঠতে দেখেছিল, সে জানলো কি করে যে তখন ঠিক 10টা থেকে 10:15টার মধ্যেই সময়টা? দ্বিতীয়ত, রথিনের ফ্ল্যাটে 3 তলায় যেতে হলেও পরিচিত জনেরা কেউ ওই সিঁড়ি ব্যবহার করতো না। ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতো সাধারণত 4 তলার ভাড়াটেরাই। কৃষ্ণ মৈত্র নিশ্চয়ই ওই সিঁড়ি দিয়েই 3 তলায় উঠতো না। তবে বিশেষ করে ওই রাত্রে সে ওই সিঁড়ি দিয়েই 3 তলায় উঠেছিল কেন? অবশ্যই এটা হতে পারে অন্যের নজর এড়াবার জন্যই সে রাত্রে কৃষ্ণ মৈত্র 3 তলায় উঠবার জন্য সিঁড়ি ব্যবহার করেছিল। কিন্তু তারই বা কি প্রয়োজন ছিল? সে তো ওই রাত্রে ওদের গৃহে নিমন্ত্রিতই হয়েছিল। তবে অন্যের দৃষ্টি এড়ানোর প্রশ্নটা ওঠে কি করে? আরো একটা কথা, জানকী ওই সময় 2 তলা ও 3 তলার সিঁড়ির মধ্যেকার ল্যান্ডিংয়ে কি করছিল? সোমনাথ ভাদুরীর অনুমানে যদি ঠিক হয়, অর্থাৎ 2 বন্ধুর মধ্যে একটা বাক বিতণ্ডা আসন্ন জেনেই কৃষ্ণকে সাবধান করে দেবার জন্য বিনতা তার আয়া জানকীকে ওই সময় ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে থাকতে বলেছিল। তবে সে কথা জানকী তো অনায়াসেই পুলিশের কাছে বলতে পারত। সে কথাটা চেপে যাওয়ার কি এমন নিতান্ত প্রয়োজন ছিল জানকীর? ময়নাতদন্তে প্রকাশ, রাত 10:30 থেকে 11টার মধ্যে গ্রুপ ক্যাপ্টেন রথিন চৌধুরীর মৃত্যু হয়েছিল। সেদিক থেকে ওই বাড়ির সিঁড়িতে রাত 10টা থেকে 10:15, ওই সময়ের মধ্যে কৃষ্ণ মৈত্রকে দেখতে পাওয়াটা চমৎকার ফিট ইন করে। আর ওই পয়েন্টের ফাঁস থেকে ডক্টর কৃষ্ণ মৈত্রকে বের করে আনা খুব সহজসাধ্য ব্যাপার একটা হবে না।
কিরিটি সোফা থেকে উঠে ঘরের মধ্যে পায়চারি শুরু করে। পরের দিন সকালে বেলা 9টা নাগাদ কিরিটি ও সুব্রত মিনাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে গেল স্থানীয় থানা অফিসার সান্যালকে নিয়ে। সান্যাল পূর্বাহ্নেই ডিসি হালদারের কাছ থেকে নির্দেশ পেয়েছিল কিরিটি রথীন চৌধুরীর বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটটা একবার দেখতে চায় এবং বিনতা দেবীর সঙ্গে 2-4টে কথাবার্তা বলতে চায়। সান্যাল যেন থেকে সাহায্য করে। ওরা সিঁড়ি বেয়ে সোজা দোতলায় গিয়ে উঠল। কলিং বেল টিপতেই বাসুদেব দরজা খুলে দিল। ঘরের মধ্যে পা দিয়ে কিরিটি চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল। দামি দামি আসবাবে ঘরটি সুসজ্জিত, সর্বত্র প্রাচুর্য ও রুচির পরিচয়। মিসেস চৌধুরী আছেন? সান্যাল শুধালেন। বাসুদেব ঘাড় হেলিয়ে বললে, আজ্ঞে। ঠিক ওই সময় পাশের ঘর থেকে এক প্রৌঢ় বের হয়ে এলেন। রোগা লম্বা, গাত্রবর্ণ ঘোর কৃষ্ণবর্ণ। মাথার চুল বলতে গেলে প্রায় সবই পেকে সাদা হয়ে গিয়েছে। পরনে পাঞ্জাবি ও ধুতি, পায়ে তালতলার চটি, চোখে শৌখিন সোনার ফ্রেমের চশমা। আপনারা? প্রশ্নটা করে আগন্তুক প্রথমে থানা অফিসার কিরিটি ও সুব্রতর ওপরে পর্যায়ক্রমে তার দৃষ্টিটা বুলিয়ে অবশেষে তাকালেন বাসুদেবের দিকে। সান্যালই জবাব দিলেন, আমরা থানা থেকে আসছি। থানা থেকে? প্রশ্নটার সঙ্গে সঙ্গে যেন কিরিটির মনে হলো আগন্তুকের দুচোখের দৃষ্টিতে যেন একটা বিস্ময় প্রকট হয়ে ওঠে। কোন থানা থেকে? আবার প্রশ্ন। সান্যালই এবারে প্রশ্ন করলেন, আপনি বোধহয় এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, কিন্তু বললেন না কোন থানা থেকে আসছেন। আমি এবারই সরকার। ও, আপনি সুধাংশু বোস? হ্যাঁ, কিন্তু বললেন না তো কোন থানা থেকে আসছেন আপনারা। পার্ক স্ট্রিট থানা থেকে। আচ্ছা, তা কি ব্যাপার বলুন তো। এ বাড়ির মালিক রথীন চৌধুরীর হত্যার ব্যাপারে অনুসন্ধান করতে। এ তো প্রায় মাস দেড়েক আগের ঘটনা। তাছাড়া সে ব্যাপারে তো বহুবার জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে ইতিপূর্বে। আদালতে সে মামলাও চলছে। হ্যাঁ, সার্চ জিজ্ঞাসাবাদ হয়েছে এবং মামলাও যে চলছে তা আমরা জানি। কথা বললে এবারে কিরিটি। কিন্তু সে ব্যাপারে অনুসন্ধান সব শেষ হয়ে গিয়েছে কে বললে আপনাকে? এবার সান্যালের দিকে তাকিয়ে সুধাংশুবাবু বললেন, আপনারা থানা থেকে আসছেন, তা আপনাদের মধ্যে থানার ওসি কে? আমি থানার ওসি, সান্যাল বললেন। আপনি? কিন্তু মনীশ চক্রবর্তী? হ্যাঁ, তিনিই ছিলেন। দিন 15 হলো তিনি বদলি হয়ে গিয়েছেন। তার বদলি আমি এসেছি। আমার নাম বসন্ত সান্যাল। ও, হুম, তা কি অনুসন্ধান করতে এসেছেন আবার? তা দেখুন, প্রথমত কিরিটি জবাব দিল, সমস্ত বাড়িটা একবার ঘুরে দেখব, তারপর কয়েকজনকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। তা দেখুন। বাসুদেব, ওদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দে। বাসুদেব একপাশে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। এবারেও কোনো কথা বলল না, কেবল নিঃশব্দে ঘাড় নেড়ে সম্মতি জানালো। আবার সুধাংশুবাবু বললেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবেন বলছিলেন আপনারা, তা কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে চান? মিসেস চৌধুরীকে, ওই বাসুদেবকে, আর মিসেস চৌধুরীর আয়া জানকীকে। তা মিসেস চৌধুরী বাড়িতে আছেন তো? কিরিটি বললে। হ্যাঁ, আছেন। মিসেস চৌধুরীকে খবর দিন, আমরা মিনিট 15-র মধ্যে বাড়িটা একবার ঘুরে দেখে আসছি। তারপর সান্যালের দিকে তাকিয়ে কিরিটি বললে, চলুন মিস্টার সান্যাল, বাড়িটা একবার ঘুরে দেখি। চলুন। এসো হে বাসুদেব, কিরিটি বাসুদেবের দিকে তাকিয়ে বললে। বাসুদেব লোকটার বয়স হয়েছে 50-এর উপরে তো হবেই, কিন্তু দেহের বাঁধনই যেন এখনো আঁটোসাঁটো, তামাটে গাত্রবর্ণ, মাথার কাঁচা পাকা চুলে বেশ বাহারি টেরি, পরনে একটা ফর্সা ধুতি ও গায়ে একটা গরম ফ্লানেলের ফতুয়া।
কিরিটির আহ্বানে বাসুদেব ওদের অনুসরণ করল। চলো বাসুদেব, আগে বাড়ির চারিদিকটা একবার ঘুরে দেখে নি। বাসুদেব এগিয়ে চলতে লাগলো, কিন্তু কোনো জবাব দিল না। বাসুদেব, আজ্ঞে। এ বাড়িতে তুমি তো অনেকদিন আছো। আজ্ঞে। আচ্ছা বাসুদেব, তোমার দাদাবাবুকে কে অমন করে গুলি করে মারতে পারে বলে তোমার মনে হয়? তা আমি কেমন করে বলবো বাবু, আমি তো সে রাত্রে বড়ি খেয়ে ঘুমিয়েছিলাম। তা জানি। আচ্ছা, সে রাত্রে রাত 10টা নাগাদ তোমার বৌদি ফিরে এলে, কে তাকে দরজা খুলে দিয়েছিল? তুমি? না, আমি তো ঘুমিয়েছিলাম। তাহলে বোধহয় আয়া জানকী, তাই না? হবে। আচ্ছা, তোমার দাদাবাবুর সঙ্গে যে তোমার বৌদির একটা ঝগড়াঝাটি চলছিল ওই সময় কিছুদিন ধরে, তুমি তো জানতে? আমি কিছু জানতাম না বাবু। কিরিটি মৃদু হেসে বললে, হুম। আচ্ছা, তোমার দাদাবাবু কেমন লোক ছিলেন? খুব রকচটা না? আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতেন না। আর তোমার বৌদি? তিনিও না। ডক্টর মৈত্রকে তো তুমি জানো? আগে এ বাড়িতে প্রায়ই আসতেন। কিরিটি বুঝতে পারে বাসুদেব চট করে কিছু বলবে না। প্রথমেই কিরিটি বাড়ির বাইরে ও চৌহদ্দিটা ঘুরে ফিরে দেখল। প্রায় 15-20 কাঠা জায়গা। পিছনের দিকে মালির ঘর এবং পাশাপাশি 3টে গ্যারেজ। উপরে অ্যাসবেস্টাস শেড। পিছনের অংশে কোনো ফুল গাছ নেই, কিন্তু ফল ফলারির গাছ আছে। তাও অযত্নে ইদানিং কোনো ফল ধরে বলে মনে হয় না। এক মানুষ সমান প্রায় সীমানা প্রাচীর। প্রাচীরের সামনে গিয়ে উঁচু হয়ে বাইরের দিকে তাকালো কিরিটি। 8-9 ফুট একটা সরু রাস্তা। রাস্তাটা বড় রাস্তার সঙ্গে গিয়ে মিশেছে। কিরিটি মনে মনে একবার হিসাব করে। ইচ্ছে করলে অনায়াসেই প্রাচীরটা টপকে এদিকে যেমন আসা যায়, তেমনি এদিক থেকে ওদিকেও যাওয়া যায়। দুটো গ্যারেজের একটা গ্যারেজে দেখা গেল একটা ঝকঝকে লেটেস্ট মডেলের ফোর্ড গাড়ি, কালো রঙের। বাসুদেব, আজ্ঞে। কিরিটির প্রশ্নে ওর মুখের দিকে তাকালো বাসুদেব। ওই গাড়িটা কার? আজ্ঞে, ওটা দাদাবাবুর গাড়ি। তোমার দাদাবাবু তো শুনেছি ইদানিং এখানে থাকতেন না। না, দিল্লিতে থাকতেন, তবে গাড়িটা বরাবর এখানেই থাকে। তোমার বৌদি ব্যবহার করেন গাড়িটা? হ্যাঁ। ড্রাইভার নেই? ছিল। মাস 5 আগে দাদাবাবু এসে রামদেও ড্রাইভারকে ছাড়িয়ে দেন। কতদিন ছিল রামদেও এখানে? কর্তাবাবুর আমল থেকেই ছিল রামদেও। পুরনো লোক? আগে। তা পুরনো লোককে হঠাৎ ছাড়িয়ে দিলেন কেন? বলতে পারবো না কেন ছাড়িয়ে দিয়েছিলেন। হঠাৎ কিরিটি প্রশ্ন করলো। আচ্ছা বাসুদেব, তুমি এ বাড়িতে অনেক দিন, মানে ঠিক কতদিন হবে আছো? দাদাবাবু যখন কলেজে পড়েন তখন আসি। তাহলে তো তুমি কৃষ্ণবাবুকে বেশ ভালো করেই চেনো। আজ্ঞে। তারপরেই আবার প্রশ্ন। ইদানিং, মানে তোমার দাদাবাবু খুন হবার আগে, তোমার দাদাবাবু সেই বন্ধু কৃষ্ণবাবু তো রোজই প্রায় সন্ধ্যার সময় তোমার বৌদির কাছে আসতেন। কি আসতেন তো? তা আসতেন। আসতেন, আমি জানি। আর যেতেন রোজই রাত করে। হ্যাঁ। তোমার দাদাবাবু যখন দিল্লি থেকে আসতেন 2-4 দিনের জন্য, সেই সময় কখনো তিনি তোমাকে ওই ব্যাপারে প্রশ্ন করেননি? বাসুদেব চুপ করে থাকে। তুমি আর জানকী তো এ বাড়িতে থাকতে, নিশ্চয়ই করতেন তোমাদের প্রশ্ন, তাই না? না। করেননি কখনো কোনো প্রশ্ন? না না। কিরিটি মৃদু হাসল। ওরা দুজনে, মানে তোমার দাদাবাবুর বউ ও কৃষ্ণবাবু কি করতেন দেখেছো কখনো? না। দেখনি? জানবার কৌতূহল হয়নি কখনো? না। জানকী কখনো তোমাকে কিছু বলেনি? না। আচ্ছা বাসুদেব, কৃষ্ণবাবু যে আসতেন তার গাড়িতেই কি আসতেন? প্রথম প্রথম তাই আসতেন, শেষের দিকে রামদেওই নিয়ে আসতো, ও পৌঁছে দিত, তাই বোধ হয়। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, কৃষ্ণবাবু দোতলায় ঢুকে ভিতরের সিঁড়ি দিয়েই 3 তলায় যেতেন, না কমন সিঁড়ি দিয়ে 3 তলায় যেতেন?
আগে ভেতরের সিঁড়ি দিয়েই 3 তলায় যেতেন। আমি তো আসবার সময় ও যাওয়ার সময় বরাবর তাকে দরজা খুলে দিয়েছি ও বন্ধ করেছি। আর একটা কথা বাসুদেব। বলুন। তুমি পুলিশের কাছে বলেছো সে রাত্রে, অর্থাৎ যে রাত্রে তোমার দাদাবাবু পিস্তলের গুলিতে নিহত হন, তোমার মাথা ধরবার জন্য তুমি স্যারিডন ট্যাবলেট খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলে। হাগে কখন? রাত তখন কটা? 9:15 হবে। স্যারিডন বুঝি মধ্যে মধ্যে মাথা ধরার জন্য খাওয়া অভ্যেস আছে তোমার? না, ঔষধ আমি বড় একটা খাই না। তবে সে রাত্রে খেয়েছিলে যে? খুব বেশি মাথা ধরেছিল, আর তাইতেই তোমার স্যারিডন ট্যাবলেটের কথা মনে পড়লো বুঝি? না, দাদাবাবু নাকি প্রায়ই স্যারিডন খেতেন মাথা ধরবার জন্য। তার শোবার ঘরে দেরাজের উপর সবসময় স্যারিডন ট্যাবলেটের পাতা থাকতো। তার থেকেই সে রাত্রে 2 ট্যাবলেট খেয়েছিলাম। আগে কখনো খেয়েছো স্যারিডন, না ওই প্রথম? ওই প্রথম। তা হঠাৎ স্যারিডন ট্যাবলেটের কথা মনে হলো কেন? জানকীকে বলেছিলাম মাথা ধরার কথা, তখন জানকী আমাকে স্যারিডন ট্যাবলেট 2 খেতে বলল। তুমি তারপর নিজের হাতে নিয়েছিলে ট্যাবলেট 2? না। তবে? জানকী এনে দিয়েছিল। তুমি লেখাপড়া জানো? ইংরেজি পড়তে পারো? না। তবে বুঝলে কি করে যে জানকী সে রাত্রে তোমাকে যে ট্যাবলেট এনে দিয়েছিল সেটা স্যারিডনই ছিল? আগে বলছি সেটা অন্য কোনো ট্যাবলেটও তো হতে পারে, মানে ধরো কোনো ঘুমের বড়ি। তা কেন হবে? নচেৎ সে রাত্রে তোমার অত মাথা ধরা আর সেই জানকীর দেওয়া 2 ট্যাবলেট খেয়ে এমন ঘুমোলে যে তোমার দাদাবাবুকে পিস্তল দিয়ে খুন করে গেল, তুমি জানতেও পারলে না। যন্ত্রণায় তো খুব ভালো ঘুম হবার কথা নয়। তাছাড়া স্যারিডন ট্যাবলেট যন্ত্রণাই কমায়, ঘুম পাড়িয়ে তো দেয় না। বাসুদেব, আমার কি মনে হয় জানো? কি? সে রাত্রে স্যারিডন ভেবে অন্য কোনো ঘুমের বড়ি খেয়েছিলে, সে কারণে গুলির শব্দ তোমার কানে আদৌ পৌঁছায়নি। বেচারি বাসুদেব ফ্যাল ফ্যাল করে কেমন বোকার মতোই যেন কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকে, কোনো শব্দই তার গলা দিয়ে বের হয় না। আচ্ছা বাসুদেব। বাসুদেব তখনও বোবা দৃষ্টিতে কিরিটির মুখের দিকেই তাকিয়ে আছে। সে রাত্রে তোমার দাদাবাবুর বিয়ের তারিখ ছিল জানো? বিয়ের তারিখ? হ্যাঁ, আর সেই জন্য তোমার দাদাবাবু আর বৌদি কৃষ্ণবাবুকে সে রাত্রে নিমন্ত্রণ করেছিল। হবে? আমি জানি না। সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এ বাড়িতে রান্না কে করে? আমি। তুমি? তুমি রান্না করো? রান্না তুমি জানো? হ্যাঁ, ইয়াকুব বাবুর্চির কাছে শখ করে শিখেছিলাম। তারপর দাদাবাবু ইয়াকুবকে ছাড়িয়ে দেওয়ার পর থেকেই আমি বরাবর রাঁধতাম। 2জন মানুষের তো রান্না। তোমাকে তোমার দাদাবাবু কত মাইনে দিতেন? খাওয়া পড়া আর 150 করে টাকা। বেয়ারা বাবুর্চির 2টো কাজই তো করতাম। জানো কি ও কতদিন এখানে আছে বাসুদেব? ও দিল্লিতে বৌদির আয়া ছিল। বৌদি এখানে চলে আসার পর জানকীও চলে আসে। কথা বলতে বলতেই ওরা বাড়ির সামনের অংশটা ঘুরে ঘুরে দেখেছিল। বাড়ির সামনের অংশটা সযত্নে রক্ষিত। চারিদিকে শীতের নানাবিধ বিচিত্র রঙের ফুলের বাহার। ক্রিস্যান্থেমাম, ডালিয়া, অ্যাস্টার, পোর্টিকোর ধারে মাধবীলতার ঝাড় ফুল ভাড়ে যেন নুয়ে পড়েছে। শীত শেষের ঈষৎ ঠান্ডা বাতাসে মৃদু মৃদু দোল খাচ্ছে। একধারে সবুজ ঘাসে ঢাকা লন। রথিনের বাপের আমলে এখানে নিয়মিত টেনিস খেলা হতো। রুচি ছিল ব্যারিস্টার সাহেবের, বলতেই হবে। বাসুদেব? আগে 1 তলা আর 4 তলার ভাড়াটেরা আছেন তো এখনো? আগে না। নেই? না, দাদাবাবু খুন হবার পর দিন 10-15-র মধ্যেই ওরা ফ্ল্যাট ছেড়ে চলে যান। আর ভাড়াটে আসেনি? না। তাহলে ফ্ল্যাট 2টো এখনো খালি পড়ে আছে বলো? আগে। কিরিটি অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে মাধবীলতার কুঞ্জটার সামনে এসে দাঁড়ালো। এই ঝোপের মধ্যেই পিস্তলটা পাওয়া গিয়েছে হত্যাকাণ্ডের পরদিন। মোজাটাও আবিষ্কৃত হয় মাসখানেক পরে ওই ঝোপের মধ্যেই। বাসুদেব?
আগে এই ঝোপের মধ্যে এক পাটি মোজা পাওয়া গিয়েছে, জানো? জানি, আমি তো দোতলার বারান্দা থেকে দেখতে পাই মোজাটা। তাই নাকি? আগে তারপর? মোজাটা আটকে ছিল ঝোপের মাথায় একটা ডালের সঙ্গে। মোজাটা দেখতে পেয়ে একটা লাঠির সাহায্যে মোজাটা সংগ্রহ করে থানায় জমা দিই। থানায় জমা দিলে কেন? সরকারবাবুকে মোজাটার কথা বলায় তিনি আমাকে থানায় গিয়ে মোজাটা জমা দিয়ে আসতে বললেন। যে মোজাটা তোমার দাদাবাবুরই ছিল না তো? আগে না। কি করে বুঝলে? আগে এত বছর আমি এ বাড়িতে আছি, দাদাবাবুকে কখনো তো কালো মোজা পরতে দেখিনি। বরাবর দেখেছি তিনি সাদা মোজাই ব্যবহার করতেন। আর সে মোজা আসতো বরাবর বিদেশ থেকেই। বিদেশ থেকে বরাবর তার মোজা আসতো? আগে দেশি মোজা কখনো তাকে ব্যবহার করতে দেখিনি। সাদা মোজা ছাড়া আর কোনো রঙের মোজাই কখনো তিনি পরেননি? তুমি বলছো বাসুদেব? হ্যাঁ। তারপর একটু থেমে বললে, অন্য কোনো রঙের মোজা জোড়া যদি কখনো আসতো, তিনি সে মোজা তার বন্ধুকে, ওই কৃষ্ণ দাদাবাবুকে পাঠিয়ে দিয়েছেন দেখেছি। প্যাকেট খোলবার পর যদি অন্য কোনো রঙের মোজা বেরোতো, আমাকে বলতেন, আসু এই মোজা কৃষ্ণকে দিয়ে আসিস। এই তো দাদাবাবুর বিয়ের বছর 2 আগে একজোড়া কালো মোজা কৃষ্ণ দাদাবাবুকে পৌঁছে দিয়ে এসেছিলাম। আচ্ছা বাসুদেব, তোমার দাদাবাবুর সঙ্গে তো কৃষ্ণ দাদাবাবুর অনেক দিনের বন্ধুত্ব। তোমার দাদাবাবুও কৃষ্ণ দাদাবাবুর বাসায় যেতেন, উনিও এখানে আসতেন, তাই না? আগে তবে দাদাবাবুর বিয়ের পর দাদাবাবু যখন মধ্যে মধ্যে কলকাতায় আসতেন, কৃষ্ণ দাদাবাবুকে এখানে কোনোদিন আসতে দেখিনি। বিয়ের পর কতবার তোমার দাদাবাবু কলকাতায় এসেছেন বাসুদেব? তা 5-7 বার তো হবেই, বাসুদেব বললে। তোমার বৌদিমণি আসেননি তোমার দাদাবাবুর সঙ্গে দিল্লি থেকে কোনোবার? না, দাদাবাবু একাই এসেছেন, আর 2-3 দিন থেকে আবার চলে গেছেন। হঠাৎ এবারে কিরিটি প্রশ্ন করলো, আচ্ছা বাসুদেব, এই যে তোমার দাদাবাবু খুন হবার আগে কয়েক মাস তোমার বৌদিমণি এখানে এসে একা একা থাকতেন, তখন তো প্রায়ই ওই কৃষ্ণ দাদাবাবু এখানে আসতেন। হ্যাঁ, তাই নিয়েই তো গোলমাল বাবু। কথার পিঠে কথাটা বোধহয় হঠাৎ বলে ফেলেছিল বাসুদেব। তাই কথাটা বলেই বাসুদেব যেন কেমন বিব্রত হয়ে পড়ল। কিরিটির তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু ব্যাপারটা এড়ায় না। সে বললে, গোলমাল বেঁধেছিল বুঝি ব্যাপারটা নিয়ে? না বাবু, ওনারা আমার মনিব, আমি ওদের মাইনে করা চাকর। ওসব কথা আমাকে শুধাবেন না। কিন্তু তুমি তো তোমার দাদাবাবুকে ভালোবাসতে বাসুদেব। কেন বাসবো না বাবু? তাছাড়া তিনি তো কখনো, শুধু তিনিই বা কেন, দিদিমণিও আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। কিন্তু আমি শুনেছি বাসুদেব। কিরিটির কথাটা শেষ হলো না। সে কেমন যেন বিব্রত ভাবেই কিরিটির মুখের দিকে তাকিয়ে অস্ফুট কণ্ঠে বললে, কি কি শুনেছেন বাবু? তোমার দাদাবাবু তোমার বৌদিমণির সঙ্গে বিশেষ ভালো ব্যবহার করতেন না। বাসুদেব কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। কিরিটি পুনরায় প্রশ্ন করে, কি কথাটা কি মিথ্যে? আপনি যখন জানতেন, সবই জানেন, একটু যেন ইতস্তত করে বললে বাসুদেব। তবে মিথ্যে বলবো না, আমি কখনো সচক্ষে কিছু দেখিনি, সব কথা জানকীর মুখেই শোনা। জানকী মানে তোমার বৌদিমণির আয়া? হ্যাঁ, দিল্লিতেও নাকি ওর মুখেই শুনেছি। প্রায়ই শেষের দিকে দাদাবাবু অনেক রাত্রে মাল খেয়ে ফিরে এসে বৌদিকে একটা চামড়ার চাবুক দিয়ে পেটাতেন। বলো কি বাসুদেব, সত্যি? হ্যাঁ, আর তাইতেই নাকি বৌদিমণি এখানে চলে আসেন তার আয়াকে নিয়ে হঠাৎ একদিন। পুলিশের কাছে এসব কথা? ছি বাবু, এসব ঘরের কথা, এসব চাকর হয়ে আমার কি বলা উচিত না বলা সম্ভব? তা বটে, কিন্তু দোহাই আপনার বাবু, আপনি জানেন বলেই সব বললাম। আপনি যেন কাউকে কিছু বলবেন না। না হে না, এসব কথা কি 10 জনের মানে বাইরের লোকের কাছে বলা চলে? বাসুদেবের মনের মধ্যে বোধহয় একটা সংশয়ের কাঁটা বিঁধছিল। সে বললে, কিন্তু বাবু, আপনি এসব কথা জানলেন কি করে?
হঠাৎ যেন কি মনে হলো কিরিটির। সে বললে, কৃষ্ণবাবুর মুখেই শুনেছি। কিন্তু এই কৃষ্ণ দাদা বাবু লোকটিও তেমন ভালো নন বাবু। কেন বলে তো? কেন কি বাবু? পরের স্ত্রীর কাছে প্রতিদিন সন্ধ্যায় এসে মাঝরাত পর্যন্ত ফিসির ফিসির করা, বাইরের রাত 10 জনের কাছে কেমন ঠেকে বলুন তো? তা বটে। তাই বলুন, নিশ্চয়ই উনি দিল্লিতেও তাই করতেন, দাদাবাবু যখন বাড়িতে থাকতেন না। আর তাই দাদাবাবু ফিরে এসে বউ দিদিমণিকে পেটাতেন। আমারও তাই মনে হয় বাসুদেব। আচ্ছা, তুমি এবার বাড়ির মধ্যে চলো, বাড়ির ভিতরটা একবার দেখতে হবে। চলুন। কিন্তু বাবু। বলো। আমি যে সব কথা বললাম সেসব কথা। না হে না, তোমার কোনো ভয় নেই, আমার মুখ থেকে কিছু বেরোবে না। সিঁড়ি দিয়ে একতলা থেকে দোতলায় উঠতে উঠতে কিরিটি বললে, পিছনের বাগানে যে লোহার ঘোরানো সিঁড়িটা দেখলাম বাসুদেব, ওটা বোধহয় জমাদাররাই ব্যবহার করে। আজ্ঞে। আচ্ছা বাসুদেব, তোমাদের এখানে কোনো মালি নেই? আগে সবসময় থাকতো, এখন থাকে না। সকালে বিকালে 2 ঘন্টা করে কাজ করে চলে যায়। ঠিকই। কিরিটি, সুব্রত ও সান্যাল তিনজন এসে সিঁড়ি বেয়ে দোতলায় ঘরে ঢুকলো। সুধাংশুবাবু তখনও ঘরের মধ্যে দাঁড়িয়েই ছিলেন, বোধহয় ওদেরই প্রতীক্ষায়। ওদের পদশব্দে মুখ তুলে তাকালেন। কিরিটি এতক্ষণ একাই বাসুদেবের সঙ্গে কথা বলে যাচ্ছিল। সান্যাল আর সুব্রত নীরব শ্রোতা। কিরিটি ঘরে ঢুকে একবার তাকালো সুধাংশুবাবুর মুখের দিকে, তারপর বাসুদেবের দিকে তাকিয়ে বললে, তোমার বৌদিমণি বোধ হয় 3 তলায়, তাই না বাসুদেব? আগে। চলো তাহলে দোতলাটা আগে একবার দেখে নি, তারপর 3 তলায় যাওয়া যাবে। বাসুদেব সম্মতি সূচক ঘাড় নাড়ল সুধাংশুবাবুর মুখের দিকে তাকিয়ে। কিরিটি লক্ষ্য করল কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে ঈষৎ কুঞ্চিত ভ্রুযুগল সুধাংশুবাবু তাকিয়ে আছেন বাসুদেবের দিকে। আসুন মিস্টার সান্যাল, কিরিটি বললে, চলুন। দোতলাটা সম্পূর্ণ ঘুরে দেখলেই ওই বাড়ির অন্দরের একটা মোটামুটি পরিচয় পাওয়া যায়, বিশেষ করে দোতলা ও 3 তলার। প্রত্যেক তলাতেই 5খানা করে ঘর, সাইজে একটা হল ঘরের মতো বড় ঘর। অন্য ঘরগুলো খুব বড় না হলেও আকারে ছোট নয়, মাঝারি আকারের। 2 প্রান্তে 2টো বাথরুম, একটি হল ঘরের সঙ্গে সংযুক্ত, অন্যটি শেষ প্রান্তের ঘরের সংলগ্ন। বাইরের ঘোরানো লোহার সিঁড়ির সঙ্গে যোগাযোগ ওই শেষ প্রান্তে ঘরের সঙ্গে বাথরুমটিরই, অন্য বাথরুমটির সঙ্গে নেই। কিরিটি মনে মনে একটা আন্দাজ করে নেয়। রতিনের বাবা যখন আইন ব্যবসা করতেন, তখন হয়তো যেসব মক্কেলরা তার কাছে আসতো, তাদেরই প্রয়োজনে ব্যবহারের জন্য ছিল ওই হলঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমটি, অন্যটি নিজেদের জন্য। সামনে একটা টানা বারান্দা, অনুরূপ বারান্দা প্রত্যেক ফ্লোরেই আছে, এবং সেই বারান্দা দক্ষিণের দিকে। দক্ষিণটা খোলা, সামনে লন ও বাগান। বারান্দা শেষ প্রান্তের মুখের দিকে ওই বাড়ির অন্য সিঁড়িটি দোতলা ও 3 তলার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে মাত্র। অন্দরের সিঁড়িটির একটু বিশেষত্ব আছে। কাঠের সিঁড়ি, মজবুত সেগুন কাঠের তৈরি, বেশ চওড়া ধাপগুলো ও ম্যাট্রেস পাতা। সিঁড়িটা সোজা উঠে গিয়েছে বলা যায় দোতলা থেকে 3 তলায়, কিংবা নেমে এসেছে 3 তলা থেকে দোতলায়। সিঁড়ি দিয়ে চলাচলের সময় কোনো শব্দ শোনা যায় না, ওই পুরু ম্যাট্রেস পেতে রাখার জন্য। সিঁড়ির দুপাশের রেলিংও কাঠের তৈরি, পালিশ করা, মাছি পিছলে যাওয়া যেন। 5খানা ঘরের মধ্যে 3টিতেই তালা দেওয়া ছিল, বোঝা যায় ব্যবহার হতো না। তৃতীয় ঘরটি ঘরগুলোর মধ্যে আকারে ছোট, ওই ঘরটি অধিকার করেছিল বাসুদেব। ঘরের দরজাটা একেবারে সিঁড়ির মুখোমুখি। সুধাংশুবাবু এই শেষ প্রান্তের ঘরটিতেই থাকতেন। এখান থেকে চলে যাবার পর তারই দখলে রয়েছে ঘরটি। সকালে বিকালে ওইখানেই এসে কাজকর্ম যা করার করে যান। হল ঘরে পরের ঘরটা ছিল একসময় ব্যারিস্টার সাহেবের কনসাল্টিং চেম্বার, মেঝেতে পুরু কার্পেট পাতা। বড় বড় জানলায় ভারী ভারী পর্দা ঝুলছে। 4 দেওয়াল জুড়ে সব কাচের আলমারি ও র্যাক্স, মোটা মোটা আইনের বই আলমারির মধ্যে সাজানো। এখনো এত বছর পরেও যেন যেখানে যা ছিল এখনো তেমনি আছে। একধারে বিরাট একটা সেক্রেটারিয়েট টেবিল, নানা ধরনের বই ও নথিপত্র টেবিলের উপরে সাজানো। সুদৃশ্য কলমদানে 3টি ঝর্ণা কলম, কতগুলো নানা ধরনের পেপার ওয়েট আর একটি বিচিত্র অ্যাস্ট্রে। চারিদিকে তাকালে মনে হয় যেন এইমাত্র বুঝি ব্যারিস্টার সাহেব কনসাল্টিং চেম্বার ছেড়ে ভিতরে গিয়েছেন।
এক্ষুনি আবার ফিরে আসবেন। অ্যাস্ট্রেটার পাশেই ফোন, একটা রিভলভিং আরাম চেয়ার, পুরো গদি মোড়া। টেবিলটার সামনে মুখোমুখি 4টে চেয়ার পাতা। ঘরের কোণে একটি গ্র্যান্ডফাদার ক্লক দাঁড় করানো। ঘড়িটি চলছে, কোথাও একটু ধুলোবালি নেই, ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন। কিরিটির দৃষ্টি ঘুরে ফিরে আবার অ্যাস্ট্রেটার উপরই নিবদ্ধ হয়। চিনেমাটির একটা হাঁ করা ড্রাগনের মুখ। ড্রাগনটার গায়ে লাল নীল সোনালি রং। চোখ দুটো ড্রাগনের বড় বড় এবং রক্তলাল। সেই রক্তলাল চোখ দুটি যেন একটা আকর্ষণ আছে। কিরিটি হাত বাড়িয়ে একসময় ড্রাগনটা তুলে নিল। হঠাৎ নজরে পড়ল ফোকরের মধ্যে গোটা তিনেক সিগারেটের পুরো শেষাংশ। বাসুদেব, আজ্ঞে। কিরিটির ডাকে বাসুদেব ওর মুখের দিকে তাকালো। এই ঘরটা মনে হচ্ছে নিয়মিত ঝাড়ফোঁচ করা হয়। আজ্ঞে, দাদাবাবুরই তাই হুকুম ছিল। এখনো করা হয়? আজ্ঞে হ্যাঁ। যতক্ষণ এ বাড়িতে আছি, মনির থাকুন আর না থাকুন, হুকুম তামিল করতে হবে বই কি। শেষের দিকে মনে হলো যেন কিরিটির বাসুদেবের গলাটা কেমন বুঝে আসে। কাল পরশু আজ রোজই করেছ? হ্যাঁ, করেছি বই কি। এই অ্যাস্ট্রেটা পরিষ্কার করেছিলে? ওটা তো আর ব্যবহার হয় না, আর এ ঘরে কেউ আসেও না, তাই উপরে উপরে মুছে রেখেছি। কিরিটি যেন একটু অন্যমনস্ক, কি যেন ভাবছে মনে হয় সুব্রতর। সুব্রত একটু ঝুঁকে অ্যাস্ট্রেটার ফোকরে নজর দিল। তারও চোখে পড়ল গোটা কয়েক সিগারেটের পুরো শেষাংশ। অ্যাস্ট্রেটা বেশ ভারী। কিরিটি অ্যাস্ট্রেটা কাত করে হাতের পাতায় সিগারেটের পোড়া শেষাংশগুলো ঢালল। ফিল্টার টিপড সিগারেট, দামি বিলাতে সিগারেট, 555। এগুলো দেখছি স্টেট এক্সপ্রেস 555 সিগারেট। এই সিগারেট কে খেতেন বাসুদেব? আগে দাদাবাবুই তো ওই সিগারেট খেতেন। এখনো 20-25টা প্যাকেট 3 তলায় তার ঘরে রয়েছে। বাসুদেব, বলুন। তোমার কৃষ্ণ দাদাবাবু সিগারেট খান তো? আগে না, তাকে কখনো সিগারেট খেতে দেখিনি। তবে মধ্যে মধ্যে। কি মধ্যে মধ্যে খেতেন বোধ হয়? আগে না, সিগারেট নয়, চুরট খেতে দেখেছি। কিরিটি আর কিছু বললে না। একটা কাগজের মধ্যে সিগারেটের পোড়া শেষাংশগুলো মুড়ে সান্যালের দিকে তাকিয়ে বললে, এগুলো রাখুন মিস্টার সান্যাল। বর্তমান মামলার অন্যতম এক্সিবিট হিসাবে প্রয়োজনের সময় ভাদুরী মশাই আদালতে দেখাতে পারবেন। থানার ওসি মিস্টার সান্যাল যেন বেশ একটু বিস্মিত, বললেন, এক্সিবিট? কিরিটি সান্যালের প্রশ্নের জবাব না দিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। বললে, চলুন সান্যাল সাহেব, এ ঘর আমার দেখা হয়ে গিয়েছে। আমরা এবারে 3 তলায় যাব। অতঃপর 2তলা ও 3তলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী ওই বাড়ির ভিতরকার যে দ্বিতীয় কাঠের সিঁড়িটি, সেই সিঁড়ি বেয়েই সকলে 3তলার দিকে অগ্রসর হলো। সিঁড়ি বেয়ে 3তলায় উঠলেই 2তলার যেমন একটি বারান্দা আছে, ঠিক অনুরূপ একটি বারান্দা সকলের চোখে পড়ে। 2তলার বারান্দার মতোই 3তলার বারান্দাতেও কালো সাদা মার্বেল পাথর পাতা ঝকঝকে তকতকে, সম্ভবত নিত্য নিয়মিত পরিষ্কার ও মোছায় একেবারে চকচক করছে, পা যেন পিছলে যাবে। বারান্দার রেলিংয়ের গা ঘেঁষে কয়েকটি পিতলের ও মাটির টবে নানা জাতীয় পাতাবাহারে পাম ট্রি ও মরশুমে ফুলের গাছ। শেষ প্রান্তে একটি গোলাকার বেতের টেবিল ও গোটা তিনেক বেতের কেদারা, কুশন পাতা। মাঝামাঝি জায়গায় একটি কাঠের খাঁচার মধ্যে এক ঝাঁক মুনিয়া পাখি কিচির মিচির করছে। বারান্দার সিলিং থেকে অনেকটা জাফরি নামানো, যা 2তলার বারান্দায়ও কিরিটির নজরে পড়েছিল। ওই জাফরির উদ্দেশ্যই বোধ হয় যাতে পরিমিত রোদ বারান্দায় প্রবেশ করতে পারে, অথচ আলোর কোনো ব্যাঘাত না ঘটায়। ফুলের ও পাতাবাহার এবং পাম ট্রির টবগুলো, পাখির খাঁচায় পাখি, সবকিছু মিলে যেন বারান্দাটা নিরিবিলি ও লোভনীয় মনে হয়। ওদের পদশব্দেই বোধ হয় মধ্যবর্তী ঘরের পর্দা তুলে একটি মেয়ে বের হয়ে এসেছিল। পাতলা ছিপছিপে গরম, গাত্রবর্ণ গৌর কিন্তু চাপা, পরনের শাড়িটা তাঁতের, একটা চওড়া কালো পারওয়ালা পাতলা হলুদ রঙের শাড়ি। দুহাতে বোধ হয় দুগাছি সরু সোনার রুলি।
আর কোনো আভরণ নেই শরীরের কোথাও, কোনই পর্যন্ত হাতা সাদা রঙের ব্লাউজ গায়ে। ব্লাউজটা শরীরের ওপর যেন বেশ টাইট হয়ে বসেছে এবং পাতলা কাপড়টার জন্য সুগঠিত দেহের প্রতিটি ঢেউও যেন স্পষ্ট হয়ে উঠেছে। মাথায় পর্যাপ্ত কেশ বিনুনির আকারে পৃষ্ঠদেশে লম্বমান। চোখ, মুখ ও চিবুকের গঠনের মধ্যে যেন একটা বুদ্ধির দীপ্তি ঝলকে উঠছে। বয়স 30 থেকে 32-এর মধ্যে বলেই মনে হয়। দেহের যৌবন অটুট ও বাংময়। সকলের দৃষ্টি যেন একসঙ্গে গিয়ে ওর উপরে পড়ে। কিরিটি কথা বললে বাসুদেবের দিকে তাকিয়ে তাকেই লক্ষ্য করে, বাসুদেব, এই বোধ হয় জানকী। আজ্ঞে বাবু। তোমার নাম জানকী? কিরিটির প্রশ্ন এবারে সরাসরি জানকীকেই। জি। তুমি মিসেস চৌধুরীর আয়া? জি। জানকীর জবাবগুলো কেবল সংক্ষিপ্তই নয়, যতটুকু কথা না বললেই নয় তার বেশি সে একটি শব্দ উচ্চারণ করতে ইচ্ছুক নয় বলেই মনে হলো কিরিটির। তোমার মাইজি কোন ঘরে? ম্যাম সাহেব গোসলখানায় আছেন। ঠিক আছে, গোসলখানা থেকে বের হলে তাকে বলো থানা থেকে লোক এসেছে, তার সঙ্গে দেখা করতে চায়। ম্যাম সাহেবের তবিয়ত আচ্ছা নেই। কতকটা যেন উদ্ধত প্রতিবাদের ভঙ্গিমায় কথাটা উচ্চারণ করলো জানকী। সান্যাল খিচিয়ে উঠলেন। আচ্ছা, থাকুক নাই থাকুক, তাকে আমাদের সঙ্গে দেখা করতে হবে। যা তোমাকে বলা হলো, তোমার মেম সাহেব গোসলখানা থেকে বের হলেই কথাটা তাকে বলবে। জানকী কোনো কথা বললে না। মুহূর্তকাল নিঃশব্দে সান্যালের দিকে চেয়ে থেকে যে ঘর থেকে বের হয়েছিল সেই ঘরেরই পর্দা তুলে অন্দরে অন্তর্হিত হলো। ওই দিনই রথীন চৌধুরী বাড়ি থেকে ফিরে গিয়ে অন্দরমহলে 3 তলার একটা নকশা কাগজে এঁকেছিল কিরিটি। কিরিটি সান্যালের দিকে একবার তাকালো, তারপর বাসুদেবের দিকে তাকিয়ে বললে, চলো বাসুদেব, তোমার বৌদি শোবার ঘর ছাড়া বাকি ঘরগুলো একবার দেখে নি। সিঁড়ির সামনেই যে ঘরটা উঠেই ডাইনি, যে ঘরের পর্দা তুলেই জানকী অন্তর্হিত হয়েছিল, সেই ঘরটা দেখিয়ে কিরিটি বললে, এই ঘরে বোধহয় তোমার বৌদি থাকেন বাসুদেব? কিরিটির প্রশ্নের জবাবে বাসুদেব বললে, হ্যাঁ। তার পরের ঘরটা? আগে ওটা বড় সাহেবের আমল থেকেই বসবার ঘর ছিল, এখনো তাই আছে। চলুন না, ভিতরে দেখবেন। সকলে বাসুদেবের সঙ্গে গিয়ে ঘরের মধ্যে ঢুকল। দোতলার হলঘরের সাইজেরই ওই ঘরটা, হলঘরই বলা চলে। মেঝেতে দামি পুরু কার্পেট বিছানো, দুদিকে সোফা সেট, বোধহয় আলাদা আলাদা বসবার জন্য। ঘরের দেওয়াল ঘেঁষে গোটা 2 কাচের আলমারি, ইংরেজি বাংলা বই সাজানো। কিরিটি লক্ষ্য করে দেখল বেশিরভাগই বিদেশি সাহিত্যিকদের নামকরা গল্প, উপন্যাস ও নাটক। বেশ কিছু বাংলা বইও আছে নামকরা লেখকদের। দেওয়ালের গায়ে র্যাক বসানো, তাতে কিছু কিউরিও ও টুকটাক জিনিস সুন্দর করে সাজানো। একধারে দেওয়াল ঘেঁষে বিরাট একটা রেডিওগ্রাম। ঘরের সবকিছু পরিষ্কার, কোথাও ধুলোবালির চিহ্ন মাত্র নেই। ওই ঘরের সঙ্গে বিনতার ঘরের যোগাযোগ রক্ষাকারী একটি মধ্যবর্তী দরজা আছে। দরজার কবাট ঠেলে দেখা গেল অন্যদিক থেকে বন্ধ। ঘরের মধ্যে গোটা 4 বড় বড় জানালা। জানালায় ঘরের দেওয়ালের ব্লু প্লাস্টিক রঙের সঙ্গে ম্যাচ করে দামি ব্লু রঙের পর্দা ঝুলছে। ওই ঘর থেকে বের হয়ে ওরা তার পাশের ঘরে এলো। বসবার ঘরের সঙ্গে সেই ঘরের মধ্যবর্তী কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। ঘরটি আকারে 16-20 হবে। ওই ঘরের মেঝেতেও দামি কার্পেট বিছানো। এক ধারে উত্তর দিকের দেওয়াল ঘেঁষে একটি সিঙ্গল খাট পাতা, অন্য দেওয়াল ঘেঁষে লম্বা একটা সোফা, একটা গডরেজের আলমারি, আয়না বসানো পাল্লায়। অন্যদিকের দেওয়াল ঘেঁষে একটি ওয়ার্ড্রোব রাখা, আর গোটা 2 চেয়ার ও একটি চৌকো সেন্ট্রাল টেবিল। টেবিলের উপরে একটি সুদৃশ্য ট্রে। বাসুদেব, কিরিটির ডাকে বাসুদেব তাকালো ওর মুখের দিকে। এই ঘরটা বুঝি এমনই পড়ে থাকে? আগে বড় সাহেব বেঁচে থাকতে এই ঘরেই শুতেন, আর বৌদি যে ঘরটা ব্যবহার করেন সেই ঘরে থাকতো দাদাবাবু। কিন্তু কি বাসুদেব? ইদানিং বৌদি এখানে চলে আসার পর দাদাবাবু যে কয়বার এখানে এসেছেন এই ঘরটাতেই থাকতেন। বৌদি?
না, দুজনে আলাদা শুতো। তারপর একটু থেমে বললে, এই ঘরের মেঝেতেই দাদাবাবুকে মৃত অবস্থায় পাওয়া যায়। অতীতের এক সকালের এক নৃশংস দৃশ্য যেন সকলেরই চোখের উপর সহসা ভেসে ওঠে সঙ্গে সঙ্গে। সবাই যেন হঠাৎ কেমন স্তব্ধ হয়ে যায় কয়েকটা মুহূর্তের জন্য। কারো মুখ থেকে কোনো শব্দ বের হয় না। বাসুদেবী নাকি সর্বপ্রথম তার মৃত মনিবকে দেখতে পেয়েছিল সেই দুর্ঘটনার পরের দিন সকালে। কিরিটি সে কথা ডিসিডিডি হালদারের কাছ থেকেই শুনেছে। বাসুদেব, তুমি তো দেখেছিলে প্রথম তোমার দাদাবাবুকে এই ঘরের মধ্যে রক্তাপ্লুত মেঝেতে পড়ে থাকতে? কিরিটি অকস্মাৎ প্রশ্ন করল। হ্যাঁ। কিরিটি তাকিয়ে আছে প্রশ্নটা করে তখনও বাসুদেবের মুখের দিকে। বাসুদেব আস্তে আস্তে বলল, হ্যাঁ। তুমি এই ঘরে এসেছিলে সকাল তখন কটা বাজে মনে আছে নিশ্চয়ই তোমার, বাসুদেব? তা বোধহয় সকাল 6টা হবে। ভালো করে তখনও আলো ফোটেনি। তা অত সকালে কেন এসেছিলে এ ঘরে? কিরিটির প্রশ্ন। দাদাবাবুকে ব্ল্যাক কফি দিতে। ব্ল্যাক কফি? হ্যাঁ, সারা রাত ধরে ইদানিং দাদাবাবু ড্রিঙ্ক করতেন। ভোরবেলা তাই দাদাবাবু 1 কাপ ব্ল্যাক কফি খেতেন। সেই কফি দিতে এসেই দেখি। বলতে বলতে বাসুদেব থেমে গেল হঠাৎ। কিরিটি বাসুদেবের মুখের দিকে তাকালো, তারপর আবার প্রশ্ন করলো, কি দেখেছিলে? দারোগা সাহেব যেখানটায় দাঁড়িয়ে আছেন ঠিক ওই জায়গাটাতেই পড়েছিলেন দাদাবাবু উপুর হয়ে। কিরিটির মনে পড়ল পুলিশের রিপোর্ট থেকে পড়েছিল ঘরের ঠিক মাঝামাঝি জায়গায় স্লিপিং স্যুট পরিহিত রথিন চৌধুরীর গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহটা পড়েছিল। খালি পা, পা দুটো ঘরের মধ্যে অবস্থিত সিঙ্গল খাটটার দিকে প্রসারিত। এক পাশে চপ্পল জোড়া পড়েছিল। আর তাইতেই পুলিশের অনুমান তাকে যখন হত্যা করা হয় তখন সে হয়তো শয়নের জন্য প্রস্তুত হয়েছিল। কিরিটি আবার প্রশ্ন করল, বাসুদেব, তোমার দাদাবাবু সাধারণত রাত্রে কখন শুতে যেত? রাত 12টা থেকে 12:30টার আগে তো কখনো শুতে দেখিনি দাদাবাবুকে। বাসুদেব বললে, রাত্রে তো স্লিপিং স্যুট পরেই তোমার দাদাবাবু শুতো। হাগে। কিরিটির মনের মধ্যে ওই মুহূর্তে প্রশ্নটা জাগে, যে মানুষটা সাধারণত 12টা 12:30টার আগে রাত্রে শুতো না, দুর্ঘটনার রাত্রে অত তাড়াতাড়ি শোবার জন্য কেন প্রস্তুত হয়েছিল? নচেত নিশ্চয়ই স্লিপিং স্যুট তো তার পরিধানে থাকতো না। এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যদি সত্যি রথিন চৌধুরী সে রাত্রে 10:30টা থেকে 11টার মধ্যে খুন হয়ে থাকে, তাহলে ওই সময় সে নিশ্চয়ই শয়নের জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু কেন? বাসুদেব, আগে তোমার দাদাবাবু সাধারণত কখন থেকে ড্রিঙ্ক করতে শুরু করতো? সন্ধ্যার পর থেকেই শুরু করতো। সে রাত্রেও তাই করেছিল বোধহয়। না। তবে? বলতে গেলে বেলা 4টে 4:30 থেকেই ড্রিঙ্ক করছিল দাদাবাবু, বৌদিমণি বাড়ি থেকে বের হয়ে যাবার পর থেকেই। 4টে 4:30 থেকেই? হ্যাঁ, ঠিক বেলা 4টের সময় দাদাবাবু ও বৌদিমণিকে চা দিতে গিয়ে দেখি বৌদিমণি তার ঘরে নেই। ভাবলাম দাদাবাবুর ঘরেই হয়তো বৌদিমণি আছেন, সেখানেই চা নিয়ে গেলাম। গিয়ে দেখি দাদাবাবু বসে বসে ড্রিঙ্ক করছে, বৌদি সে ঘরে নেই। তারপর দাদাবাবু আমাকে ঘরে ঢুকতে দেখে বললে, চা নিয়ে যা, চা খাবো না। ফিরে এলাম চায়ের ট্রে নিয়ে। বের হতেই বারান্দায় জানকীর সঙ্গে দেখা হলো। তাকে শুধালাম, বৌদি কোথায়? সে বললে, বৌদি একটু আগে বের হয়ে গিয়েছে। আচ্ছা বাসুদেব, বলতে পারো ওই দিন সকালে বা দুপুরে তোমার দাদাবাবু ও বৌদির মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি কিছু হয়েছিল কিনা? বাসুদেব চুপ করে থাকে। কিরিটি আবার প্রশ্ন করে, এটা তো তুমি জানতে তোমার দাদাবাবু ও বৌদির মধ্যে কিছু একটা হয়েছিল, যে জন্য তোমার বৌদি একা এখানে আসে দিল্লি থেকে। জানি বাবু, তবে সেদিন কিছু হয়েছিল কিনা বলতে পারবো না। আমি দোতলাতেই থাকি, বেল বাজলে উপরে যাই। আপনি বরং জানকীকে শুধাবেন। হুম। আচ্ছা, সত্যি তুমি যেদিন তোমার দাদাবাবু খুন হন সেদিন তার বিয়ের দিন ছিল, জানতে না? আগে না। জানতে না?
আবারও প্রশ্ন করে কিরিটি। না। ঠিক আছে, দেখো তো জানকী কোথায়, তাকে একবার এই ঘরে পাঠিয়ে দাও। বাসুদেব চলে গেল এবং একটু পরে জানকী এসে ঘরে ঢুকলো। জানকীর মুখের দিকে তাকালো কিরিটি। জানকী। জি। যেদিন তোমার সাহেব খুন হয় সেদিন সকালে বা দুপুরে তোমার সাহেব আর মেম সাহেবের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি কিছু হয়েছিল কি? না তো। ঠিক জানো? জি। ওই দিন তোমার মেম সাহেবের বিয়ের তারিখ ছিল জানো? না। কিরিটি বুঝতে পারে ওই স্ত্রীলোকটির মুখ থেকে সহজে কোনো কথা বের করা যাবে না। সহজে ওই স্ত্রীলোকটি মুখ খুলবে না। যে রাত্রে তোমার সাহেব খুন হন সে রাত্রে তোমার সাহেব কোন ঘরে শুয়েছিল? আবার প্রশ্ন করলো কিরিটি। এই ঘরে। ঠিক জানো? জানি বই কি, দিল্লি থেকেই ওরা আলাদা ঘরে শুচ্ছিল। কেন? তা তো আমি ঠিক জানি না। একটু যেন থেমে জবাবটা দেয় জানকী। তুমি তো সবসময় তোমার মেম সাহেবের তদারক করো, তুমি জানো না কি নিয়ে কেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হয়েছিল? না না। তুমি মিথ্যা কথা বলছো। হঠাৎ কিরিটির ওই ধরনের স্পষ্ট কথায় জানকী যেন কেমন একটু থতমত খেয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে যেন নিজেকে সামলে নিয়ে মৃদু কণ্ঠে বললে, মিথ্যা কেন বলবো, আমি জানি না কিছু। জানো তুমি? আমি জানি না। শান্ত দৃঢ় গলায় জবাবটা এবারে দিল যেন জানকী। কিরিটি কয়েকটা মুহূর্ত নিঃশব্দে জানকীর দিকে তাকিয়ে রইল। মেয়েটির যৌবনের মধ্যে যেন একটা উগ্র আকর্ষণ আছে। তাহলে তুমি জানো না? না। তোমার নিশ্চয়ই মনে আছে যে রাত্রে তোমার সাহেব খুন হন সে রাত্রে বাসুদেবের খুব মাথা ধরেছিল? কিরিটি প্রশ্নটা করে জানকীর মুখের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, মনে আছে। তুমি তাকে স্যারিডন ট্যাবলেট খেতে বলে দুটো ট্যাবলেট দিয়েছিলে এনে। হ্যাঁ। কোথায় পেয়েছিলে ট্যাবলেট? সাহেবের ঘরে থাকতো, সাহেব সবসময় খেত, তার থেকেই দুটো ট্যাবলেট দিয়েছিলাম। হঠাৎ ওই সময় কিরিটি প্রশ্ন করে, তোমার মেম সাহেব ঘুমের ট্যাবলেট খান তাই না? হ্যাঁ। নিয়মিতই খান? হ্যাঁ। মনে করে দেখো জানকী, সে রাত্রে বাসুদেবকে তুমি কি ট্যাবলেট দিয়েছিলে, স্যারিডন না তোমার মেম সাহেবের ঘুমের ট্যাবলেট? মনে আছে, সাহেবের ঘর থেকে নিয়ে গিয়ে স্যারিডন ট্যাবলেটই দিয়েছিলাম। কিরিটি বুঝতে পারে ইংরেজিতে যাদের বলা হয় টাফ গায়, ওই জানকীও তাই একটি। জানকী। জি। তুমি পুলিশের কাছে বলেছো রাত 10টা থেকে 10:15টার মধ্যে কৃষ্ণবাবুকে সে রাত্রে দোতলা ও 3তলার মধ্যেকার শ্রেণীতে দেখেছিলে, তিনি উপরে উঠছিলেন। জি হ্যাঁ। তার সঙ্গে তোমার কোনো কথা হয়েছিল? জি না। সামনাসামনি দেখেছিলে তাকে না পিছন থেকে? জি পিছন থেকে। গায়ে কালো ওভারকোট ও টুপি ছিল মাথায়, যা মধ্যে মধ্যে পরে তিনি এখানে আসতেন। কথা বলনি? শুধু ওই কালো ওভারকোট আর টুপি দেখেই বুঝে নিলে তিনি আর কেউ নন, কৃষ্ণবাবুই। জানকী চুপ করে থাকে। কৃষ্ণবাবু কি ওই সিঁড়ি দিয়ে যাতায়াত করতেন এখানে এলে? না। তবে? ভিতরে সিঁড়ি দিয়েই যাতায়াত করতেন। সিঁড়ির মুখে 3তলার দরজাটা খোলা থাকে সাধারণত না বন্ধ থাকে? জি বন্ধই থাকে ভিতর থেকে। কৃষ্ণবাবুই যদি সে রাত্রে সিঁড়ি দিয়ে উঠে থাকেন তবে কে তাকে 3তলার দরজা খুলে দিল? তোমার মেম সাহেবই বোধ হয়। জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা জানকী। জি। সে রাত্রে তুমি ওই সময় সিঁড়ির ল্যান্ডিংয়ে এসেছিলে কেন? আগে দোতলার দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য এসেছিলাম, কারণ বাসুদেব শুয়ে পড়েছিল। সেই সময় সিঁড়িতে জুতোর শব্দ শুনে বের হয়ে আসি দেখতে কে। 4তলায় ভাড়াটেরা তো ছিল না, তাই আরো অত রাত্রে কে এলো। জুতোর শব্দ শুনেছিলে তুমি? জি। কিরিটি একবার সুব্রত একবার সান্যালের দিকে তাকালো, তারপর আবার প্রশ্ন করলো, কিরকম জুতোর শব্দ? ভারী মচমচে জুতোর শব্দ।
স্পষ্ট মনে আছে তোমার? জি। আবার কিরিটির সঙ্গে সুব্রত ও সান্যালের দৃষ্টি বিনিময় হলো। জানো কি? হ্যাঁ, জি। দিল্লিতে তোমরা যখন ছিলে তখন তো অনেক সাহেব ও মেম সাহেব তোমার সাহেব ও মেম সাহেবের কাছে আসতেন, তাই না? জি। মধ্যে মধ্যে তোমার সাহেবের কুঠিতে পার্টি হতো, না? হতো। তবে কি তবে? মেম সাহেব এখানে চলে আসবার আগে সেসব একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। কেন? মেম সাহেব কারো সামনেই আর বেরোতো না। কেন বেরোতো না জানো কিছু? না। জানো না? না। কোনো গোলমাল হয়েছিল বুঝি তোমার সাহেব আর মেম সাহেবের মধ্যে? আমি জানি না। মিথ্যা বলছো, তুমি জানো, বলছো না। কিরিটি স্পষ্ট কথায় হঠাৎ যেন কেমন একটু থতমত খেয়ে যায়, যেন কি একটু যেন বিব্রত। তোমার সাহেবকে যে খুন করেছে সে ধরা পড়ুক, তার শাস্তি হোক, চাও না তুমি? জি। চাও না? চাই। তবে বলো, কি নিয়ে তোমার সাহেব আর মেম সাহেবের মধ্যে গোলমাল হয়েছিল? আমি মেম সাহেবের তুমি সর্বক্ষণের সহচরী বলতে গেলে, তুমি সব জানো। বলো কি হয়েছিল ওদের মধ্যে? তুই এ ঘর থেকে যা, জানো কি? খোলা দরজার ওধার থেকে আচমকা এক নারী কণ্ঠ শুনে ঘরের মধ্যে উপস্থিত সকলেই যেন একই সঙ্গে ফিরে তাকালো। ওরা জানতেও পারেনি কখন ইতিমধ্যে বিনতা চৌধুরী এসে দরজার সামনে দাঁড়িয়েছে। খোলা দরজার পথে ঘরের মধ্যে এসে প্রবেশ করলো বিনতা। বিনতা চৌধুরী। ও একটা সামান্য আয়া, ওকে ওসব কথা জিজ্ঞাসা করছেন কেন? ওর ওসব কি জানবার কথা? যা, জানো কি, আমি এক্ষুনি বেরোবো। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। কিরিটির মনে হলো জানো কি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে ঘর থেকে বের হয়ে গেল। মিসেস চৌধুরী, একটা কথা। বলুন। আপনি ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন কি? হ্যাঁ। ড্রাইভারকে তো যতদূর জানি তাকে ছাড়িয়ে দিয়েছিলেন আপনার স্বামী। হ্যাঁ, শরীরটা আমার ভালো নয়, তাই নিজে ড্রাইভ করবো না বলে এ এ ই আই কে ফোন করে একজন ড্রাইভার পাঠাতে বলেছিলাম। ও, কিন্তু কি ব্যাপার বলুন তো? হঠাৎ আবার থানা থেকে কি নতুন করে জানতে এসেছেন? কথাটা বলে বিনতা পর্যায়ক্রমে একবার সকলের ওপরেই যেন তার অনুসন্ধানী দৃষ্টিটা বুলিয়ে নিল। কিরিটি নিঃশব্দে তাকিয়েছিল। ঘরের মধ্যে সদ্য প্রবিষ্ট বিনতার দিকে বোঝা যায়। বিনতা সদ্য স্নান সেরে প্রসাধন করে দামি একটা সাদা ইটালিয়ান জর্জেট পরে কোথাও বেরোবে বলেই প্রস্তুত হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।